সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচনার বিষয় আমাদের অ্যাবর্শন। আসসালামু আলাইকুম, আমি রোমান। আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করা যাক। My advice for everyone living in Bangladesh and in India. ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেঠি। আজকে আমরা আলোচনা করব অ্যাবর্শন নিয়ে। অ্যাবর্শন যেটা অটোমেটিক হয়ে যায় ওটা আমাদের আজকে আলোচনার বিষয় না। আজকের আলোচনার বিষয় আমাদের ডাক্তারের দোকানে এসে অথবা ফার্মেসিতে এসে যারা বলেন যে একটা বাবু হয়ে গেছে, আমার পিরিয়ড হচ্ছে না, আমার কনসেপ্ট হয়ে গেছে 2 মাস অথবা তার কম অথবা তার বেশি সময় ধরে, 2 কাঠি আসছে অথবা বাড়িতে প্রসাব টেস্টে যেটাকে আমরা এইচসিজি টেস্ট বলি, এটাতে যিনি নিজেই এক প্রতিষ্ঠান যার চিকিৎসা পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে রোগীরা ছুটে আসেন। বিশ্বাস একটাই, তাঁর স্পর্শে আমি সুস্থ হব। ফলে সেই অভিজ্ঞতা সঙ্গে নিয়ে 35 বছরের বেশি সময় ধরে ডক্টর দেবী শেঠি 15,000-এর বেশি হার্ট অপারেশনগুলির উপর সঞ্চালিত করেছেন। যেটা 2 কাঠি আসছে, যেটা আপনারা বিচলিত হয়ে যান, ডাক্তারের কাছে হুট করে চলে আসেন অ্যাবর্শনের ওষুধ নেওয়ার জন্য। আমরা বহুল পরিচিত অ্যাবর্শনের ওষুধ যেটাকে চিনি হচ্ছে কিট রিলেটেড ওষুধ, যেটার মধ্যে 5টা ট্যাবলেট থাকে, 2 গ্রুপের 5টা ট্যাবলেট থাকে, একটা মিফেস্টন, একটা নীল রঙের বড়ি এবং 4টা সাদা রঙের বড়ি। এটা অনেকেই চিনে থাকেন যারা এর আগে অ্যাবর্শনের ওষুধ খেয়েছেন অথবা যারা পরিচিত আছেন। এই ওষুধটা অনেকেই খেয়ে থাকেন, কিন্তু লাইফ থ্রেটেন কেস হয়ে যেতে পারে। এটা আমাদের আলোচনার বিষয় আজকে সেইটাই, যেটা ওষুধের মাধ্যমে আমরা অ্যাবর্শন করে থাকি। অ্যাবর্শনের ওষুধ আমরা মূল কথা প্রেসক্রাইব করব না। এটা ক্লিনিক্যাল স্টেজে না, এটা হসপিটাল স্টেজে, এটা ক্লিনিক এবং হসপিটাল স্টেজে আমাদের ফার্মেসি অথবা প্র্যাকটিসে এটা ব্যবহার না করাই ভালো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হসপিটালে ম্যানেজ করতে পারবে সেটা আপনি ম্যানেজ করতে পারবেন না। এই জন্য এটা আমাদের ফার্মেসি অথবা প্র্যাকটিসে এটা ইউজ না করাই ভালো। এটা যারা করবে, এমআর করেন যারা, ডিএনসি করেন যারা, তারাই এটা ব্যবহার করবেন। আল্ট্রাসাউন্ড অথবা হসপিটাল ম্যানেজমেন্ট করেন যারা, তারাই এটা ব্যবহার করতে পারবেন একমাত্র। দ্বিতীয় পয়েন্টে আমি কথা বলতেছি, যেটা কিট খেলে কি হতে পারে এবং কিট খেলে কি হয়। এটা প্রথমে একটা ট্যাবলেট খেতে হয় নীল রঙের বড়ি, যেটা আজকে, এবং 24 ঘন্টা পরে বাকি 4টা ওষুধ খেতে হয়। বাকি 4টা ওষুধ খাওয়ার নিয়ম হচ্ছে 2 চওয়ালের মাঝখানে রেখে দিতে হবে 30 মিনিট। এরপরে বডি গলে গেলে ভালো, না হলে পানি খেয়ে দিতে হবে। ধীরে ধীরে পেট ব্যথা অথবা ব্লিডিং শুরু হয়। এই ব্লিডিংটা 14 দিন এবং এর কম সময় ধরে হতে পারে। যদি 14 দিনের পরেও ব্লিডিং থাকে তাহলে মনে করতে হবে এখনো পুরোপুরি ক্লিয়ার হয় নাই। তখন আল্ট্রাসাউন্ড অথবা আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে হবে যে এটা ইনকমপ্লিট অ্যাবর্শন কিনা, অথবা কালেকশন অথবা প্রোডাক্ট কিছু থেকে গেল কিনা। যদি থেকে যায় তাহলে আবারও আমাদের ওই ডিএনসি অথবা এমআর এর পথেই যেতে হবে। প্রথমেই যদি আমরা এমআর অথবা ডিএনসির পথে যাই তাহলে আমাদের আর এই আন্ডারস্ট্যান্ডিংটা মিসটা হয় না। কিটের আরো অনেক ব্যবহার আছে, যেটা ইনকমপ্লিট অ্যাবর্শন অথবা অন্যান্য প্রবলেমের জন্য গাইনি ডাক্তাররা এটাকে অ্যাডভাইস করে থাকেন। কিট খাওয়ার পরবর্তী সময়ে পেইন হতে পারে, পেট ব্যথা হতে পারে। পেট ব্যথা তীব্র থেকে মাঝারো থেকে তীব্র হতে পারে, যে কারণে আমরা প্যারাসিটামল রিলেটেড ওষুধ অথবা আইবুপ্রোফেন অথবা ডেক্সি আইবুপ্রোফেন অথবা ন্যাপ্রোক্সেন এই রিলেটেড অ্যানালজেসিক ইউজ করে থাকি। আমরা এই ক্ষেত্রে ট্রাইমোনিয়াম মিথাইল সালফেট সহ যেগুলো ভিসেরাল স্পাজমেটিক ওষুধ এটা ব্যবহার করি না, কারণ এটা সেরকম কোনো ভাবে কাজে লাগে না অথবা পেইন কমে না, যে কারণে আমরা অ্যানালজেসিকের দিকে যাই। এটা সাজেস্টেড প্রেসক্রাইবের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা দেখা যাবে। এখন আমরা জানবো, যার মধ্যে রয়েছে 5,000 শিশু। বর্তমানে নারায়ণা হেলথের ছাতার তলায় ভারতে মোট 26টি নারায়ণা হাসপাতাল আছে এবং একটি রয়েছে বিদেশের মাটিতে। আর সেই নারায়ণা হেলথের চেয়ারম্যান ডক্টর দেবী শেঠি। অ্যানালজেসিক দিলে এই পেট ব্যথাটা কিছু সময়ের জন্য কমে। 2 থেকে 3 দিন প্রচন্ড পেট ব্যথার সাথে ব্লিডিং হতে পারে, এমনকি তীব্র থেকে বেশি, অনেক বেশি ব্লিডিং হতে পারে। তাইলে সেক্ষেত্রে আমরা ব্লিডিং কমানোর ওষুধটা দেবো না, কারণ ব্লিডিং এর মাধ্যমেই আমাদের এই প্রোডাক্ট যেটা আছে, যেটা কালেকশন আছে, যেটা কনসেপ্ট আছে, এটা যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই যারা দীর্ঘমেয়াদী ভাবে এই 2-3 বারের বেশি অথবা এরও বেশি সময় ধরে যারা এই অ্যাবর্শন ওষুধ খেয়ে আসছেন, তাদের পরবর্তীতে কনসেপ্ট করতে 100% সমস্যা হতে পারে। এবং এই 14 দিনে আপনার শরীর থেকে প্রচন্ড রক্তক্ষরণের মাধ্যমে আপনার এনিমিয়া হয়ে যেতে পারে। এই কারণে কিট বাসায় ইউজ করা একদমই ঠিক না। এটা হসপিটাল কেস, এরা হসপিটালে ইউজ করাই ভালো। আমাদের আলোচ্য বিষয় ছিল আজকে অ্যাবর্শন, যে অ্যাবর্শন করার ক্ষেত্রে কোন সিদ্ধান্তটা নেবেন। প্রথমটা মেডিসিন, দ্বিতীয়টা এমআর, তৃতীয়টা ডিএনসি। আমরা এমআর এবং ডিএনসি 2টা ক্লিনিক্যাল স্টেজ, ওইখানে যে করতে হবে।
এমএম কিট যেটা, যখন একটা পেশেন্ট ডাক্তারের কাছে যাবে, ডাক্তার অবশ্যই তাকে কাউন্সিলিং করবেন যে আপনি কেন বাচ্চাটা নষ্ট করতে চাচ্ছেন, কেন এই বাচ্চাটা আপনি রাখবেন না। যদি যে কোনোভাবেই হোক, যদি বাচ্চাটা রাখা যায় কাউন্সিলিং এর মাধ্যমে, তাহলে সবার পরামর্শে, ফ্যামিলির পরামর্শে রেখে দেওয়া অনেক ভালো। কারণ অ্যাবর্শনের যন্ত্রণাটা অনেক কষ্টের, আর অনেকেই সহ্যও করতে পারে না এই কষ্টটা। ক্লিনিক্যাল স্টেজে অনেকে অ্যাডমিশন হতে হয়। তো আমাদের আজকের আলোচনা আমরা দ্বিতীয় পর্যায়ে এখন যাব। এমএম কিটের ব্যবহার সম্পর্কে আমরা জানলাম, এমএম কিট কি এটা জানলাম, এমএম কিট কেন ব্যবহার করবেন না সেটা আমরা জানি, এখনই বলবো আমরা। কিভাবে বোঝা যাবে সদ্যজাত শিশুর হার্ট সম্পর্কে? বাংলাদেশে কবে নাগাদ খুলবে নারায়ণা হেলথ? সবই জানালেন বার্তার দর্শকদের। দর্শক মন্ডলী, বিরতির পর ফিরে আসলাম আবার। আমি রুমান, আমি ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি বাংলাদেশে ব্যাচেলর ইন পাবলিক হেলথে আছি। আপনাদের সচেতন করার জন্য আমার এই প্রচেষ্টা। সবাইকে স্বাগতম পুরোপুরি ভিডিওটা শোনার জন্য, দেখার জন্য। আমাদের আলোচনার বিষয় ছিল আজকে অ্যাবর্শনের ওষুধ সম্পর্কে। আমরা বিগত বিরতির আগে জানলাম যে অ্যাবর্শনের ওষুধটা কি, অ্যাবর্শন ওষুধ কিভাবে খেতে হয় এবং অ্যাবর্শন ওষুধটা খেলে কি হয়। তো আমরা আসলেই অ্যাবর্শনের ওষুধ খাওয়ার পক্ষে না, এটা কাউন্সিলিং করে আমরা অ্যাবর্শনের ওষুধ যাতে না খেতে হয় সেই চেষ্টাই করবো ইনশাআল্লাহ। এখন আমরা আলোচনা করব যে অ্যাবর্শনের ওষুধ খেলে কি কি হতে পারে এবং এর থেকে রিকভারি করতে হবে কিভাবে। আমরা প্রথমেই বলছি অ্যাবর্শনের ওষুধ খেলে এনিমিয়া হবে শিওর, কারণ প্রচুর ব্লাড আপনার লস হবে। যে এমএম কিট খেলে অথবা এই রিলেটেড ওষুধ খেলে প্রচুর ব্লাড লস হবে। এই ব্লাড লসটা রিকভারি করাটা খুবই রেয়ার হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে তখন। কারণ এনিমিয়া হওয়ার সময় আপনার আয়রন ট্যাবলেট দিলে ব্লিডিংটা বেড়ে যায়, যে কারণে ওই সময় আমরা আয়রনের ট্যাবলেট দেই না। পরবর্তী সময়গুলোতে হাত পা ঝিনঝিন, অবশ, ব্যথা, জয়েন্ট পেইন, হেডেক, ডিপ্রেশন, এনিমিয়া, নাউসিয়া, ভমিটিং সহ মেজর প্রবলেমে ভুগতে পারেন অনেকেই, যেটার কারণে এনিমিয়াটা আরো বেশি প্রকাশ পায় এবং অসুস্থতা আস্তে আস্তে দিনে দিনে ক্রমান্বয়ে বাড়তে থাকে। তাহলে এই এমএম কিট খাওয়ার পরবর্তী ব্যবস্থা আমরা এখনই নিয়ে আলোচনা করব। যদি আপনি 30 বছর বয়সী হন বা 40ই হন, ইকোকার্ডিওগ্রাম, ইসিজি, রক্ত পরীক্ষা, পেটের ইউএসজি না করে থাকেন, তাহলে আপনি আমাকে যতই বলুন আপনি ফিট আছেন, আমি বিশ্বাস করব না। ফল ফ্রুটস অবশ্যই খেতে হবে, তার মধ্যে কাঁচা ফল যেটা কাটলে হাতে কষ লাগে, গায়ে কষ লাগে, যেমন কাঁচা পেয়ারা কাটলে কষ লাগতে পারে, কচু শাক কাটলে কষ লাগতে পারে হাতে অথবা গায়ে, অথবা র ফুড যেগুলো আছে, যেগুলো কালার ফুড, বিভিন্ন রঙিন ফল ফ্রুটস আছে, এগুলো খেতে হতে পারে। আনার ফল খেতে হতে পারে, ভিটামিন এ অথবা ভিটামিন সি রিলেটেড খাবার বেশি খেতে হতে পারে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে আয়রন এবং বডিতে আয়রন ইনক্রিজ করছে, সেটা ট্যাবলেট, যেটা ফেরাস ফিমরের অথবা আয়রন অথবা ফলিক অথবা ফোলিনিক অ্যাসিড, যেটা এই অ্যাবর্শন পরবর্তী সময়গুলোতে 3 মাস অথবা 6 মাস অন্তর কন্টিনিউ খেয়ে যেতে হতে পারে। এটা আয়রনের ট্যাবলেট খেলে এক্লামশিয়া হতে পারে, আয়রনের জন্য, আয়রনের ঘাটতির জন্য। এক্লামশিয়া থেকে বাঁচতে আয়রনের সাথে ক্যালসিয়ামের ওষুধও খাওয়া যেতে পারে, তবে আয়রন ক্যালসিয়াম একসাথে অবশ্যই না, কারণ আয়রন আর ক্যালসিয়াম একসাথে অ্যাবজর্পশন হতে পারে না, দুইটার একটা অথবা দুইটাই নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা চেষ্টা করবো সকালে আয়রন, রাত্রে ক্যালসিয়াম এভাবে কনভার্ট করে দিতে, এবং প্রচুর পানি খেতে, যাতে ডিসলভিং টাইমের সময়ে পানি খাওয়ার কারণে ওষুধটা দ্রুত হজম হয়ে যেতে পারে। আমরা আজকে আলোচনা করতেছিলাম অ্যাবর্শন নিয়ে। আমি প্রমাণ চাইব। যারা ভারত, বাংলাদেশ এবং এশিয়ায় থাকেন, তারা হৃদরোগে জিনগতভাবে 3 গুণ বেশি ইউরোপের মানুষের চেয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাদের জন্যই যারা ইনকমপ্লিট অথবা অপ্রীতিকর অথবা অ্যাক্সিডেন্টাল কারণে যারা কনসেপ্ট করে ফেলছেন অথবা ইন্টারকোর্সের সময় একটা মিস্টেক হয়ে গেছে এবং তারা জরুরি পিল 3 দিনের ছিল অথবা 5 দিনের ছিল, ওইটা খান নাই। ওটা খেয়ে থাকলে পারে হয়তো ওইটা হইতো না। যারা কনসেপ্ট করে ফেলছে 64 দিন অথবা 9 সপ্তাহ পর্যন্ত এই এমএম কিটটা খাওয়া যায়। এমএম কিটই আমি বলতেছি, কারণ এমএম কিটটাই বহুল পরিচালিত। তো এমএম কিটটা খাওয়ার নিয়ম জানলাম, এমএম কিট খেলে কি হয় জানলাম, এমএম কিট খাওয়ার পরে অ্যাবর্শনের পরবর্তী বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আসলেই আমরা এটা ক্লিনিক্যাল স্টেজ বলে আমি আবারও বলতেছি যে এটা ফার্মেসি অথবা প্র্যাকটিসে এটা ব্যবহার না করাই ভালো। যারা ডাক্তার আছেন, সিনিয়র যারা হসপিটালাইজড আছেন, যারা প্র্যাকটিস করেন, চেম্বার করেন হসপিটালের আন্ডারে, তারাই এইটা ব্যবহার করতে পারেন। এমএম কিট খাওয়ার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসে করতে পারেন। এমএম কিট
কবে খাবেন, কতদিনের মধ্যে খাবেন, টেস্টে কি আসলে খাবেন, এবং এটা খেলে কি হয়, খাওয়ার পরবর্তী ট্রিটমেন্টটা কি, খেলে কিভাবে কি হতে পারে, কেন ব্লিডিং বেশি হয়, 14 দিনের বেশি ব্লিডিং হলে কিভাবে হসপিটালাইজ হয়ে একটা মুমূর্ষ রোগীর কিভাবে ম্যানেজ করতে হয়, এই সমস্ত যাবতীয় প্রশ্ন যদি কোনো থাকে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি এর রিপ্লাই করব অথবা সরাসরি যোগাযোগের চেষ্টা করব। আমাকে ফোন করতে পারেন, আমার ডেসক্রিপশনে সবসময় নাম্বার দেওয়া থাকে, যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইমার্জেন্সি প্রয়োজনে সরাসরি ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি সবসময় সাথে আছি, পাশে আছি। সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।